জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফর সঙ্গী শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মাইলস্টোন ট্র্যাজেডির পরও শাহজালাল রানওয়ে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনে অনিয়মের অভিযোগ। যে একজন 10তলা প্ল্যান নিছে এসপার রুল, কিন্তু সে 12তলা করছে। আমার এসপার ড্রয়িং এটা হলো কিনা সেটা আমি দেখিনি। পোষ্য কোটা ইস্যুতে রাকসুর প্রচারণায় ভাটা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা, আজ থেকে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের একাংশের। সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী ডলারের দর, আমদানি পণ্যে বাড়তি খরচ ক্রেতাদের, দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাবের শঙ্কা। ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনো ওইভাবে সুফলটা পাচ্ছে না। এবং ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি, শুধু প্রতীকী নয়, ইসরায়েলিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাই রাত্রি, আমি সানিম রিথা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির 5 শীর্ষ নেতা। রাত 1:40 শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটস ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথ ধরবেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকারের প্রধান জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছবেন। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দেবেন। একই সাথে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগ করবেন তিনি। সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সফর শেষে 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে তার একাধিক কর্মসূচি থাকলেও প্রবাসীদের দৃষ্টি এখন একটি ইস্যুতে, সেটি হচ্ছে ভোটাধিকার। জাতিসংঘের মঞ্চ এবং প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে এই দীর্ঘদিনের দাবি আদৌ গুরুত্ব পাবে কি না তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আহাদ। 26 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর দিন নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত গ্লোবাল বাংলাদেশি এম্পাওয়ারমেন্ট শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। আগের স্বৈরাচারী হাসিনা সরকার প্রবাসীদের দাবি উড়িয়ে দেয়ায় হতাশ ছিলেন তারা। তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতোমধ্যে এসেছে আশাব্যঞ্জক বার্তা। আগস্টে নিউ ইয়র্কে এসে তথ্য উপদেষ্টাও দিয়েছিলেন আশ্বাস। প্রবাসী ইস্যুটা বাংলাদেশে এই প্রথম রাজনৈতিক দলগুলোর তর্কের বিষয়ে পরিণত হয়েছে, যে আসলে তাদেরকে আমরা স্পেস দিব কিভাবে, আমাদের রাষ্ট্র কাঠামোতে তাদেরকে কিভাবে নির্বাচনে আমরা নিয়ে আসবো। ফলে আমি মনে করি এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, এবং এখানে আমি মনে করি যে প্রবাসীদের ভোটের সর্বশেষ এই স্যারও যেহেতু এই কথাটা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা, ফলে আমি মনে করি যে এটা বাস্তবে রূপায়িত হবে। দেশের অর্থনীতিতে অন্যতম অবদান রাখা এই প্রবাসীরা এবার আর শুধু আশ্বাস শুনতে রাজি নয়, তারা চাইছেন সময়সূচি সহ সুনির্দিষ্ট পরিকল্পনা, যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। আমাদেরকে আসলে অনেকবারই আশ্বস্ত করা হয়েছে যে আমরা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের জন্য আসলে ভোট দেওয়ার একটা, আমাদের এখানে যারাই আছি আমরা দ্রুত আমাদের 2টা পাসপোর্ট আছে, সো আমাদের আসলে অধিকার যে আমরা ভোট দেওয়ার। আমার মতো অনেক প্রবাসীরা আছে যারা ভোট দিতে চায় কিন্তু ভোট দিতে পারছে না। বাংলাদেশে থাকাকালীন সময় আমরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি। এখন যেহেতু আমেরিকায় আছি, আমরা আশা করি এই সরকার আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেবে।
জুলাইয়ের গণ অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একাধিকবার স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনের সময় প্রবাসীদের অর্থনৈতিক চাপ ও সংহতি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়, এমনটাও মত অনেকের। প্রবাসীদের মতে এই সরকারের আমলে তাদের ভোটাধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক সরকারের সময় তা বাস্তবায়নের আশা ক্ষীণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনটি যেমন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জায়গা, ঠিক তেমনি প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানটি হতে পারে অভ্যন্তরীণ রাজনীতির এক বড় ধাপ। এই সফরে প্রধান উপদেষ্টা যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ঘোষণা দেন, তবে এটি হতে পারে ইতিহাসের নতুন সূচনা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে গড়ে উঠেছে বহুতল ভবন। এ নিয়ে ঝুঁকি ক্রমেই বাড়ছে। সিভিল অ্যাভিয়েশনের সতর্কবার্তা সত্ত্বেও দাঁড়িয়ে গেছে অসংখ্য উঁচু দালান। প্রশ্ন উঠেছে, এখানে কি কেবল অনুমোদনের অনিয়ম, নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি মিলিয়েই তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট, যার কারণে ঝুঁকিতে আকাশপথের নিরাপত্তা সহ রাজধানীবাসীর ভবিষ্যৎও। বিপ্লব মানবের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। নামছে বিমান, মনে হচ্ছে এই বুঝি কোনো ভবন ভেদ করে ধসে পড়বে। এজন্য দুর্ঘটনাকে নিজ থেকে আমন্ত্রণ জানানোর মহা আয়োজন। দৃশ্যটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে দাঁড়িয়ে থাকা উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির। অনেকটা মনে করিয়ে দিচ্ছে মাইলস্টোন স্কুলের সেই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। গত 22 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 36 জনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা। এরপর অবস্টেকল লিমিটেশন সারফেস শনাক্তে নতুন করে শুরু হয় জরিপ। বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির সারি সারি বহুতল ভবন, কোনোটি 6 তলা, কোনোটি 8। অথচ বিমান চলাচলের নিরাপত্তার জন্য এই ট্রানজিশনাল সারফেস বা হলুদ সীমারেখায় এমন উচ্চ ভবন ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল সিভিল অ্যাভিয়েশন। তারা যে আমাদেরকে কোঅর্ডিনেটসটা দিয়েছিলেন এবং অ্যাকচুয়াল যে কোঅর্ডিনেটস আমরা যেটা গিয়ে অনগ্রাউন্ডে পেয়েছি, এটার মধ্যে একটু তারতম্য। প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির 30 নম্বর প্লটে মায়াকাব্য নামের ভবনটি পড়েছে হলুদ সীমারেখায়। এটি নোটিশ পাওয়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি। পাশের ভবন ভার্টিক্যাল 2 এর ফ্ল্যাট মালিকরাও পেয়েছেন নোটিশ। এসব ভবনে যারা বাস করেন তাদের অধিকাংশ অভিনেতা, অভিনেত্রী এবং ব্যবসায়ী। এ বছরের মে মাসে রাজুকের মাধ্যমে এমন 6টি ভবনের বর্ধিত অংশ ভাঙার নোটিশ দিয়েছিল সিভিল অ্যাভিয়েশন। এসব ভবনের মোট ফ্ল্যাট সংখ্যা 106। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে সোসাইটির আরও 87টি ভবনের নাম। সামনের কিছু বিল্ডিংকে হাইট বেশি দেওয়া হয়েছে। পিছনের মায়াকাব্যের 8 তলায় ফ্ল্যাট কিনেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সব নথিপত্র দেখেই ফ্ল্যাট কিনেছেন বলে দাবি তার। তবে সিভিল অ্যাভিয়েশন বলছে ভবনটির অনুমোদন ছিল 7 তলা, করা হয়েছে 8 তলা। নতুন করে উচ্চতা দেওয়ার ক্ষেত্রে বা ভাঙার ক্ষেত্রে এটা তো আমরা দায়ী না। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যদি সরকারের প্রয়োজন হয় বা সরকারের কোনো কাজে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমি যেহেতু দায়ী না, আমি আমার ক্ষতিপূরণ চাই। আমাদের বিধানে এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নেই। এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয় ক্ষতিপূরণের বিষয়টি সরকার যেভাবে নির্ধারণ করবেন বা তারা যদি আবেদন করেন, কোন কর্তৃপক্ষ দেবেন বা কিভাবে ক্ষতিপূরণটা দেওয়া হবে বা কোন খাত থেকে যাবে, এটা মনে ভবিষ্যতে হয়তো বা সরকার নির্ধারণ করতে পারেন। অভিযোগ যাচাইয়ে মায়াকাব্যের নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডপ্যাক লিমিটেডের অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ফোন করেও পাওয়া যায়নি কাউকে। ব্লক করে দেয়া হয় প্রতিবেদকের নম্বর। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। রাজুক চেয়ারম্যান বলছেন, ভবন নির্মাণে গাফিলতি ছিল 3 পক্ষেরই। ভবন নির্মাতা, সিভিল এভিয়েশন, রাজুক, কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ভেবেছ একটা হাইট আমাদেরকে দিছে, এখন তারা বলতেছে এই হাইট দেওয়া যাবে না। এই যে জিও কোঅর্ডিনেট, যেটা তারা যে এই লেভেলটাকে ধরছে, তারা বলতেছে এই কোঅর্ডিনেটটা তাদেরকে সাপ্লাই করছে ওই বাড়িওয়ালা বা ডেভেলপার। তার মানে তারা ভুল তথ্য দিছে যে একজন 10 তলা প্ল্যান নিছে অ্যাজ পার রুল, কিন্তু সে 12 তলা করছে। তাহলে 12 তলা করলো কীভাবে? আমি এটা আমার অ্যাজ পার ড্রয়িং এটা হলো কি না সেটা আমি দেখি নেই, নাহলে কীভাবে 12 তলা হলো? এই জন্যই বলছি রাজুক, এখানে রাজুকও দায়ী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে গত 20 জুলাই ক্যাটেগরি 2-তে উন্নীত করা হয়েছে। আগে উড়োজাহাজ অবতরণের সময় বৈমানিকদের অন্তত 232 ফুট দূর থেকে রানওয়ে দেখতে হতো। সেখানে নতুন নিয়মে তা এখন 132 ফুট। আর এই পরিবর্তনেই আরও কঠোর হয়েছে উচ্চতা নীতিমালা। প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতে বেড়ে ওঠা এই উচ্চ ভবনগুলো ঘেঁষেই প্রতিনিয়ত এভাবেই
অসংখ্য ফ্লাইট ওঠানামা করছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। অথচ যাত্রী সুবিধা, যাত্রী নিরাপত্তা ও এখানকার বিমান চলাচলের নিরাপত্তার প্রশ্নে এখন ভুক্তভোগী এখানকার অসংখ্য ফ্ল্যাট মালিকরা। সিভিল এভিয়েশন ও রাজুকের এই নকশা জটিলতার গাফিলতিতে যেখানে তারা দায় এড়াতে চাইছে, সেখানে ভুক্তভোগীদের প্রশ্ন, এই বিপুল পরিমাণ অর্থ যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটির দায়ভার কে নেবে? শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। পোষ্যকোটা ইস্যুতে মুখ থুবড়ে পড়েছে রাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে হারিয়েছে নির্বাচনী আমেজ। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরাও চলে যাচ্ছেন পূজার ছুটিতে। এতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কমিশন বলছে নির্বাচনের ৮০% কাজ শেষ করেছেন তারা। অন্যদিকে কোটা স্থগিতের সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষকদের একাংশ। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আজ থেকেই কমপ্লিট শাটডাউনের ঘোষণা তাদের। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে প্রায় ৩ যুগ পর রাকসু নির্বাচন। ২৮ জুলাই তফসিল ঘোষণা দিয়ে ডামাডোল বাজে নির্বাচনের। পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটারের দাবি, ডোপ টেস্টের বিলম্ব সহ নানা কারণে 5 বার হয় পুনঃতফসিল, আর 3 বার পেছানো হয় নির্বাচনের তারিখ। সব ছাপিয়ে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা স্বস্তি দেয় ক্যাম্পাসের প্রায় 30,000 ভোটারকে। এরপর প্রতিদিনই পাল্টে যেতে থাকে প্রার্থীদের প্রচারণার ধরন। বৈচিত্র্যময় লিফলেট, নেতৃত্বের প্রতিযোগিতায় প্রার্থীদের চলে দিনরাতের দৌড়ঝাঁপ। নির্বাচন ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। তবে গেল 17 তারিখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সুবিধার 3 দফার আলটিমেটাম রাকসু নির্বাচন ঘিরে সংশয় তৈরি করে। প্রাতিষ্ঠানিক সুবিধার আড়ালে পোষ্যকোটার পুনর্বহলে প্রতিবাদী হয় শিক্ষার্থীরা। চলে আমরণ অনশন আর বিক্ষোভ। এক পর্যায়ে শিক্ষকদের সাথে ধস্তাধস্তি। এমন পরিস্থিতিতে গেল দুদিন ক্যাম্পাসে কমেছে ভোটের আমেজ। পোষ্যকোটার প্রতিবাদে রাত দিনের আন্দোলনে, আবাসিক হল, চায়ের আড্ডায় বা শিক্ষার্থী জমায়েতে দেখা যায়নি কোনো প্রার্থীকে, যাতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে 900 প্রার্থীর। রাকসু আমেজ হারায় ফেলছে। এখানে ভোটারদের মনোবল যেরকম ভেঙে গেছে এবং যারা প্রার্থী রয়েছে তাদেরও মনোবল ভেঙে গেছে, এবং আমরা যে উৎসব মুখর একটা রাকসুর পরিবেশ দেখছিলাম, এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের পিক টাইম, এখন এই 2-3 দিন হয়তো আমরা আরও বেশি পরিশ্রম করব, আমাদের উৎসাহটাই হারিয়ে গেছে এবং আমরা সকলে এখন দুশ্চিন্তাগ্রস্ত, আমাদের এই রাকসুটা কোন দিকে যাচ্ছে। প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই পরিবেশ সৃষ্টি করেছে, কারণ আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের প্রশাসনের কোনো সদিচ্ছাই নেই রাকসু নির্বাচন করার। রাকসু আমাদের অবশ্যই একটা বড় জায়গা, কিন্তু যখনই সেটা কোটা চলে আসে সেই জায়গাটা অবশ্যই একটা প্রভাব ফেলে। এই সংকটটা আসলে একটু হইলেও আমাদের প্রচারণার জায়গায় আমরা কনফিউজড আর কি। ভোটারদের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে যে 25 তারিখে নির্বাচন হবে কিনা। লজ্জা যার থেকে পাবে না তার থেকে। শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ সময় পরে রাকসু নির্বাচন গণতান্ত্রিক চর্চার সুযোগ সৃষ্টি হয়েছিল, যা অনেকটাই মুখ থুবড়ে পড়েছে বলছেন তারা। আসলে আমরা চিন্তায় ছিলাম যে আসলে রাকসু নির্বাচনটা হবে কি হবে না। অনেক স্টুডেন্ট দেখা গেছে কালকের ঘটনার পর আবার বাড়িও চলে গেছে। আমাদের চাওয়া ছিল যে একটা ইনক্লুসিভ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করবে। প্রার্থীদের মধ্যে যে আমেজটা ছিল, যে চাহিদা ছিল, ভোটারদের মধ্যে চাহিদা ছিল, তার দুটোর একটা এখনো নেই। কমিশন বলছে এরই মধ্যে নির্বাচনের 80% কাজ শেষ করেছেন তারা, ফলে নির্বাচন ঘিরে কোনো শঙ্কা দেখছেন না। আমাদের স্বচ্ছ ব্যালট বাক্স তৈরির কাজ আমাদের চোখের সামনে আছে, এটাও প্রায় শেষের দিকে। সব মিলিয়ে আমাদের বলা যায় যে রাকসু নির্বাচনের প্রস্তুতি প্রায় আমাদের 80%ই বলা যায় মানে কমপ্লিট হয়েছে। আমাদের কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছি, এবং আপনারা নিশ্চয় জানেন যে যারা আন্দোলনে আছে একটা মানে গ্রুপ শিক্ষক, অফিসার, কর্মচারীরা, তারা মানে অলরেডি ঘোষণা দিয়েছেন যে রাকসু নির্বাচন, রাকসু কার্যক্রম এটা তাদের কর্মসূচির আওতামুক্ত থাকবে। পোষ্যকোটার পুরোপুরি বাতিল চেয়েছে শিক্ষার্থীরা। তবে শনিবার রাতের পোষ্যকোটা স্থগিত বলে যে সিদ্ধান্ত জানিয়েছিল উপাচার্য, তাই অব্যাহত রাখা হয়েছে সিন্ডিকেট সভার পরেও। তাতে হতাশ প্রার্থীরা নির্বাচন নিয়ে হারাচ্ছেন আগ্রহ। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। বাজারে নেই ডলার সংকট, বেড়েছে রিজার্ভ রেমিটেন্সের প্রবাহ, আমদানিও করছেন ব্যবসায়ীরা।
তবুও কেন কমছে না দেশের বাজারে ডলারের দাম? আমদানিকারকরা বলছেন টাকার বিপরীতে ডলারের দাম না কমায় আমদানি পণ্য বাড়তি খরচ হচ্ছে ভোক্তাদের। আমদানি নির্ভর একটি দেশের জন্য যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তবে রপ্তানিকারক আর ব্যাংকাররা দেখাচ্ছেন পাল্টা যুক্তি। কাজী মাহফুজের প্রতিবেদন। গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতিকে ভুগিয়েছে ডলার সংকট। অনেক আমদানি পণ্যের দামও বেড়ে যায় এজন্যে। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড পরিমাণ কমে যায়। একই সঙ্গে ব্যাংকগুলো ডলার সরবরাহে হিমশিম খাওয়ায় সীমাহীন জটিলতায় পড়েন আমদানিকারকরাও। তবে 2025-26 অর্থ বছরের শুরুতেই ডলার সরবরাহে আসে নতুন গতি। প্রবাসী ও রপ্তানি আয়ে দেখা যায় রেকর্ড বৃদ্ধি। বৈদেশিক দায় শোধের পরও বাজারে ডলারের সরবরাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে। এমনকি বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করে উল্টো কিনছে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় 175 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের প্রাপ্যতা বাড়লেও কমেনি দাম। এখনও 122 টাকার উপরে বিক্রি হচ্ছে ডলার। এতে বেশি দামে এলসি খুলতে হচ্ছে পণ্য আমদানিকারকদের, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। বাড়ছে পণ্যের দাম। এখন কিন্তু অ্যাভেলেবেল ডলার হয়ে গেছে, তো এখনও কিন্তু ওই আগের ডলারে কন্টিনিউ করতেছে 122.50 আজকের ব্যাংকের রেট। তো এটা আমরা তো স্বভাবতই মনে করছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে এসে হয়তো ডলার কমবে, কিন্তু ডলার কমে নাই, আগের জায়গায় রয়ে গেছে। যার কারণে ওই ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনও ওইভাবে সুফলটা পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ডলারের দাম না কমলে ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলারের দাম কমানো যায় কিনা তা ভাবার পরামর্শ আমদানিকারকদের। এখানে সবকিছু ডলারের উপর নির্ভরশীল। এখানে ডলার তো বিদেশ থেকে এত ডলার আসার পরও, রিজার্ভ বাড়ার পরও কেন ডলার দাম কমতেছে না, ডলার দাম কেন বাড়তেছে? সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এগুলির দিকে যেন একটু নজর দেয়। আগে কি হতো, সব বড় যারা আমদানিকারক হতেন তারা এলসি করতে পারতেন, যেহেতু ডলারের সংকট ছিল। ব্যাংক সুবিধা দেওয়ার কারণে বড় বড় ব্যবসায়ীরা সেই সুবিধাটি ভোগ করতেন, কিন্তু এখন সবাই এলসি করতে পারছেন, ছোট মাঝারি বড় সবাই আমদানি করতে পারছেন। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের বাজার তদারকি বাড়ালে ডলারের দাম কিছুটা কমতে পারে। এতে আমদানি বাড়লেও রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ার শঙ্কা আছে বলছেন তারা। ব্যাংকগুলো যদি ভালোভাবে বিহেভ করে এবং মার্কেটে যদি স্বচ্ছতা থাকে এবং যদি ম্যানিপুলেট না হয় অথবা সিন্ডিকেটিং যদি না হয়, তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। তবে যতটুকু কমলে পরে আমাদের ইনফ্লেশনের একটা বিষয় আছে, ইকোনমিক সাইকেলিংয়ের বিষয় আছে, তো গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2024-25 অর্থ বছরে দেশে 6,800 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। যশোরের কাঁচা বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। বাজারে বেড়েছে সরবরাহ। বড় বাজার থেকে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, ইতোমধ্যেই শুরু করেছে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে। সরবরাহ বাড়ায় দরদামে কোনো প্রভাব আছে কিনা জানাবেন। আপনি জানেন যে সবজির রাজধানী বলা হয় যশোরকে। সেই সবজি কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করা হয়, তার একটা বড় অংশ যশোর থেকে সরবরাহ করা হয় এবং উৎপাদন হয়ে থাকে। সেক্ষেত্রে এই যে শীতকাল সামনে আসছে, সেই শীতকালীন কিছু আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে। বিশেষ করে ফুলকপি, লাল শাক, এই ধরনের বাঁধাকপি, এইগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। তবে সেই সবজিগুলোর দাম কিন্তু চড়া রয়েছে। বিশেষ করে 1 কেজি ফুলকপি বিক্রি হচ্ছে 130 টাকা, আর যে লাল শাক আটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 15 টাকা থেকে 20 টাকা প্রতি আটি বিক্রি হচ্ছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজির দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে। আমরা দেখেছি বাজারে সরবরাহ আস্তে আস্তে বাড়ছে। বিশেষ করে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে সবজির ক্ষেত কিছুটা নষ্ট হয়েছিল, সে কারণে বাজারে সবজি সরবরাহ কিছুটা ঘাটতি ছিল। তবে আমরা সম্প্রতি দেখছি যে সবজি বাজারে উঠতে শুরু করেছে এবং কিছুটা দামও
কমেছে, আমরা এমনটি দেখছি। আমরা দেখছি যে বেগুন রয়েছে, যে বেগুন 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল, সেই বেগুন এখন 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির একই প্রভাব আমরা বাজারে দেখছি যে গত সপ্তাহে যে দাম ছিল তার থেকে 5 টাকা থেকে 10 টাকা কিন্তু কমেছে। কচুরমুখী বিক্রি হচ্ছে 60 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা, পটল বিক্রি হচ্ছে 30 টাকা। এই ধরনের কিন্তু সবজি আমরা বাজারে দেখছি বিক্রি হচ্ছে। সরবরাহ কিছুটা আগের তুলনায় বেড়েছে। যারা কৃষক রয়েছেন তারা বলছেন যে দাম কিছুটা তারা কম পাচ্ছেন, যাদের উৎপাদন খরচের তুলনায় তারা কিছুটা কম পাচ্ছেন। তবে যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে বাজারে যে সবজি সেই সবজির দামটা তাদের কাছে বেশি মনে হচ্ছে, কারণ যে তাদের যে খরচ সেই খরচ অন্যান্য যে সবজির কেনার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। বিশেষ করে আমরা বাজারে দেখেছি সরবরাহ বেশি থাকলেও যে মধ্যস্থভোগীর কারণে দামটি বেশি হয়ে থাকে। যারা কৃষক যারা রয়েছে তারা যখন একদম পাইকারি বাজারে বিক্রি করে সেইখান থেকে খুচরা বাজার পর্যন্ত আসে, খুচরা বাজারে দামের পার্থক্য 10 থেকে 20 টাকা পর্যন্ত থাকে। সে কারণে এক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। বলছেন যে মধ্যস্থভোগী ব্যবসায়ের কারণে এই সবজির দামটা বেড়ে যায়। এক্ষেত্রে যারা ভোক্তা রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়। এজন্য নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলেছেন এবং বাজার ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছেন। যারা সাধারণ কৃষক রয়েছেন তারা বলছেন যে বাজার ব্যবস্থা যদি পরিবর্তন করা হতো, কৃষকের ক্ষেত থেকে যদি ফসল কুড়াই করতে পারতো যারা ব্যবসায়ী রয়েছেন তারা, সেক্ষেত্রে এই যে মধ্যস্থভোগী সেক্ষেত্রে তাদের প্রভাব পড়তো না। সেক্ষেত্রে কৃষক ন্যায্য দামটি পেত এবং সবজির যে সরবরাহ সেটি থাকলে ভোক্তার পর্যায়ে পর্যন্ত। সব মিলে এই ছিল সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ রাত্রি। রিপন হোসেন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন বাজার দরের খবর। চুয়াডাঙ্গায় বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রায় প্রতিদিনই হাসপাতালে নতুন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ কিংবা মশক নিধনে কার্যক্রমে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। অনিক চক্রবর্তীর প্রতিবেদন। চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় এডিস মশা ও লার্ভার উপস্থিতি। পৌরসভার 9টি ওয়ার্ডের পানিবদ্ধ ড্রেন দীর্ঘদিন ধরে পরিষ্কার না করায় সেগুলো পরিণত হয়েছে মশার আঁতুড়ঘরে। এমন অবস্থায় মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। বর্ষার শুরুতে মশার উপদ্রব থাকলেও বর্তমানে তা বেড়েছে বহুগুণে। এতে প্রতিনিয়তই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু আতঙ্ক। মশা নিধনে শহরের কিছু এলাকায় সীমিত পরিসরে পরিচ্ছন্নতা কার্যক্রম ও স্প্রে করা হলেও বেশিরভাগ এলাকায় থাকছে এর আওতার বাইরে। পৌরবাসীর জন্য সেবা দেওয়া দরকার, এখানে তাদের কোনো উদ্যোগ, এবং এই টাকা যেটা বরাদ্দ এসছে কোন খাতে ব্যয় করছে তা সুনির্দিষ্টভাবে পৌর প্রশাসকের বলা দরকার। মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, সারা দেশে মানুষজন মারা যাচ্ছে, এখানে তো পৌরসভার একটা ভূমিকা থাকা উচিত। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার তথ্য মতে 2024-25 অর্থবছরে মশা নিধনে সরকারিভাবে কোনো বরাদ্দ আসেনি। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এমন অবহেলায় ক্ষুব্ধ পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ না থাকা আর লোকবল সংকটে এডিস মশা ও লার্ভা নিধনের কাজ চলছে ধিমে তালে। যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল বা নেওয়া উচিত সেগুলোর আমরা বড়ই অভাব দেখছি, যার ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং পৌরসভা এর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং নেয়নি, আমার চোখে পড়ে পড়ে না আর কি। যেহেতু আমরা সরকারি ব্যয় অর্থ পাইনি গত অর্থ বছরে, যার ফলে আমাদের কার্যক্রম একটু ব্যাহত হচ্ছে এবং আমরা সরকারি অর্থ বরাদ্দ না পাইলে কার্যক্রমটা জোরালো করতে পারছি না। স্বাস্থ্য বিভাগ বলছে জেলায় গত 1 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক। রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যখন জ্বরটা ছেড়ে যায় মানুষ মনে করে যে ভালো আছে, আসলে ওই সময়টা ডেঞ্জার জ্বর। ওই সময়ে রোগীদের বেশি যত্ন নিতে হয়, প্রেশার ঠিক আছে কিনা দেখতে হয়। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এখনই দ্রুত ও সমন্বিত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার,
ফগার মেশিনের সংখ্যা বাড়ানো, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযানের পাশাপাশি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। নির্মাণের পর থেকেই অবহেলিত আখাউড়া সিলেট রেল লাইন। পুরাতন রেল ও ইঞ্জিন দিয়ে ট্রেন চলাচলের কারণে প্রায়ই ঘটছে লাইনচ্যুতের ঘটনা। বন্ধ হয়ে গেছে এই রুটের বেশ কিছু স্টেশন ও লোকাল ট্রেন। এছাড়া কোটি টাকার মালামাল চুরি হওয়ার পাশাপাশি ব্যাহত হয়েছে সরকারি জমি। বলহুফি বাজার থেকে এম এ হামিদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। 1896 সালে নির্মিত হয় আখাউড়া সিলেট মিটার গেজ রেল লাইনটি। পুরাতন হয় রেল লাইনটি বর্তমানে রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এতে এই রুটে চলে না দ্রুতগামী কোনো ট্রেন। পুরনো ইঞ্জিন দিয়েই এই পথে চলছে আন্তঃনগর ট্রেন। এছাড়া নানান কারণে বন্ধ রয়েছে কয়েকটি লোকাল ও ডেমু ট্রেনের চলাচল। ট্রেনের অভাবে সিলেট আখাউড়া রেল লাইনের শুধু মৌলভীবাজার জেলায় বন্ধ হয়ে গেছে 5টি স্টেশন। এছাড়া হবিগঞ্জের শাহজিবাজার স্টেশনটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আর স্টেশন বন্ধ থাকার কারণে চুরি হয়ে গেছে কোটি টাকার ডিজিটাল সিগন্যালিং সিস্টেম। আমরা এখানে রেল স্টেশন চালু আসছিল, চালু হওয়ার পরে যে একটা ডিজিটাল একটা সিগন্যাল বাতি এগুলা লাগানো হয়েছিল, এটা লাগানোর পর থেকে তারা 1 বছর খানিক পর থেকে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার স্বার্থে গিয়া এখন ডিজিটাল যে সিগন্যালগুলো আছে, বাতিগুলো আছে, এগুলো তো ক্ষয় হইতেছে, বা চুরি করে তো নিতেছে। 5টা স্টেশন মোটামুটি বন্ধ। তো যদি সবগুলো স্টেশন চালু থাকতো তাহলে আমাদের যেমন অনেক সময় ডিউটি করতে, লাইনে ইমার্জেন্সি কাজ করতে সুবিধা হইতো, বা স্টেশন থেকে আমরা একটা আপডেট পেতাম যে গাড়ির আপডেট, এর দিক দিয়ে আপডাউনে কোনো গাড়ি আছে কিনা। এদিকে স্টেশনগুলো বন্ধ থাকার কারণে বেহাত হয়েছে স্টেশন এলাকার জমি। এছাড়াও প্রতিটি বন্ধ স্টেশনের ঘর ও জায়গা দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আমরা লোকাল ট্রেনগুলোতে আমরা উঠতাম, তখন একজন স্টেশন মাস্টার এখানে ছিলেন, আমরা এখান থেকে টিকিট করতাম। কিন্তু দীর্ঘ 8-10 বছর থেকে এটা বন্ধ। অনেক ছাত্রছাত্রী সিলেট যায় কলেজও লেখাপড়া করে, আবার মনে করুকা রাত ঘুরিয়ায় ট্রেন না থাকায় রাত এখানে রইতে ওর বাসা ভাড়া ইত্যাদি দিতে ওর অনেক খরচ গ্রহণ করতে ওর। যে কুলাউড়া যদি আমরা যেতে হয় তাহলে প্রায় 200 টাকার বা 150 টাকার মতো খরচ হয়। ট্রেন ও রেল স্টেশন বন্ধ হওয়ার কারণে বিপাকে পড়েছেন স্থানীয়রা। বিভিন্ন জায়গায় আন্দোলন করে দাবিও জানিয়েছেন তারা। অনেক আগ থেকেই এখানে এই অঞ্চলের মানুষ রেলের উপর নির্ভরশীল বেশি, বাই রোডে চলাচল খুব কম করে, ব্যয়বহুল। সারা বাংলাদেশের রেলের ডেভেলপড হলেও সিলেটের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। বন্ধ করে দেওয়া হয়েছে সিলেটের 5টি স্টেশন। এই টিলাগাঁও স্টেশন গেলে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে অনেক মালামাল আসতো। টিলাগাঁও বাজারের ব্যবসায়ী হলে সুবিধা হতো, মাছ, তরিতরকারি বা অন্যান্য পণ্য আসতো। স্টেশন ও ট্রেন বন্ধের কারণ হিসেবে লোকবল ও ইঞ্জিন সংকটকে দায়ী করলেন এই কর্মকর্তা। কোটি কোটি টাকার সিগন্যালিং ব্যবস্থা চুরি হওয়ার কথাও স্বীকার করলেন তিনি। মেনলি লোকবল সংকটের কারণে স্টেশনগুলো বন্ধ দীর্ঘদিন বন্ধ থাকার কারণে বিভিন্ন ধরনের স্টেশনের বিভিন্ন ধরনের যে অবকাঠামো থেকে শুরু করে সিগন্যালিং ব্যবস্থা সবগুলো নষ্ট হয়ে গেছে। শাহজিবাজার সারা চেষ্টা করতেছে, শাহজিবাজারে সিগন্যালিং কয়েক কোটি টাকার সিগন্যালের লাগে, সবগুলো চুরি হয়ে গেছে। ভোগান্তি কমাতে শীঘ্রই এই রুটে নতুন রেল লাইন নির্মাণ করা হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এখন মৌলভীবাজার। এবার দেশের বাইরের প্রসঙ্গ। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে ঘোষণা দিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্কেল। এ সময় তিনি বলেন, ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে পর্তুগাল। তবে যুদ্ধ বন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। ফ্রান্স, বেলজিয়াম সহ আরও বেশ কয়েকটি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করে বিবৃতি দিয়েছে হামাস। অন্যদিকে এই স্বীকৃতির জন্য ক্ষোভ ঝাড়লেন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলে হুমকিও দেন তিনি। এদিকে গিডিয়নের রথ বি নামে গাজা সিটিতে আক্রমণের পরিধি আরও বাড়াতে 3য় ডিভিশনের সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে IDF। এখন পর্যন্ত 65,200-র বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে যোগ করেছে নতুন মাত্রা। এতে আনন্দিত ব্রিটেনের মুসলিম কমিউনিটির সদস্যরা। বিশিষ্টজনেরা বলছেন এটি কূটনৈতিক সিদ্ধান্ত হলেও বন্ধ করতে হবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি। তবে এই স্বীকৃতিতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য কতটুকু উপকার বয়ে আনবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর প্রতিবেদনে। চলতি বছরের জুলাইয়ে বন্ধুরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ থামাতে কঠোর সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাজ্য, কিন্তু তাতে কান দেয়নি তেল আবিব। সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বেশ প্রভাব ফেলে ব্রিটিশ রাজনীতিতে। চলতি বছরের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের পর থেকে মাত্র 2 মাসে বিক্ষোভ থেকে আটক হয় 16 শতাধিক সমর্থক। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। সরকারের এ পদক্ষেপে আনন্দিত সাধারণ মানুষ। এই ধরনের বর্বর হামলার পেছনে দীর্ঘদিন যাবৎ সহায়তা করে আসছিল, এটা বন্ধ হোক, এটা আমরা চাই। পাশাপাশি আজকের যে আমাদের প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে ঘোষণা দিয়েছেন, সেটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ। যুদ্ধ বন্ধ হয়ে যাবে এরকম কিছু না, কিন্তু এই যে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা যে স্বীকৃতি দিল, এটি যারা ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং ফিলিস্তিনের মুক্তির দাবিতে এই 2 স্টেট সলিউশনের ব্যাপারে যারা কাজ করছেন, তাদের কাছে হয়তো সাময়িক সময়ের জন্য একটি স্বস্তি ফিরে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে ভূমিকা ছিল ব্রিটেনের। এরপর দীর্ঘকাল ইসরায়েলের মিত্র হিসেবে ভূমিকা রেখে আসছে যুক্তরাজ্য। বিশিষ্টজনরা বলছেন আনুষ্ঠানিক স্বীকৃতি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন। প্যালেস্তাইনকে স্টেট হিসেবে স্বীকৃতি দিয়েছে, এটা অনেক আগে হওয়ার কথা ছিল, অন্তত তারা সেটা দিয়েছে, এর জন্য ধন্যবাদের যোগ্য। আর্মস বিক্রি যদি বন্ধ না হয়, তাহলে শুধুমাত্র সিম্বলিক স্বীকৃতি দিয়ে আসলে বাস্তবিক কোনো পরিবর্তন আসবে? ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি বলেছিলেন সেটা নিশ্চয়ই আপনার মনে আছে, এবং ওনার মন্তব্যে রীতিমতো একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল এখানকার যারা ফিলিস্তিনি সমর্থক তাদের মধ্যে। এইটা খাবার দেওয়ার একটা বিষয় হতে পারে। প্রশ্ন আপনার হলো যে আপনি স্বাধীনতা কাকে দিলেন, কোথায় স্বাধীনতার মানে ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিনের পতাকা উঠবে, কে এই পতাকা উড়াবে, এখানে তো এখন কিছু নেই। 108 বছর আগে তৎকালীন ব্রিটেনের দখলে ছিল ফিলিস্তিন। পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের ঘোষণাপত্রের মাধ্যমে সেখানে ইসরায়েলিদের বসবাসের সুযোগ করে দেন। মাত্র 67 শব্দের এক টুকরো কাগজ মধ্যপ্রাচ্যের ইতিহাসকে এভাবে বদলে দেবে কেউ কখনো ভাবেনি। ইতিহাসের পালাবদলে সেই ব্রিটেন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। কাতারে হামলার পর ইসরায়েলের পরবর্তী টার্গেট তুরস্ক। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের বেশ কয়েকজন মন্ত্রী। এমনকি মার্কিন বিশ্লেষকরাও এ বিষয়ে আঙ্কারাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মূলত হামাস নির্মূলের নাম করেই এই হামলা চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানারা ভুইয়া জানাচ্ছেন বাকিটা। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সেপ্টেম্বরের শুরুতে কাতারের হামলা চালায় ইসরায়েল। কারণ হিসেবে তেল আবিব জানিয়েছে, হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করেই তাদের এই হামলা। কাতারে আইডিএফ এর হামলার পর নড়ে চড়ে বসে গালফ সহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। দোহায় জরুরি সম্মেলন করে তারা। কাতারের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডকে ভালোভাবে দেখছে না হোয়াইট হাউস, এবং সামনের দিনগুলোতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে ট্রাম্পের বক্তব্যের বিরোধী মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেন, হামাস নেতাদের চিরতরে শেষ করতে বিশ্বের যে কোনো দেশে হামলা করতে পারে তারা, এক্ষেত্রে কোনো কিছুকেই তোয়াক্কা করা হবে না। এরপরই প্রশ্ন জাগে মধ্যপ্রাচ্যের আর কোন কোন দেশে হামলা চালাতে পারে ইসরায়েল। অবশ্য কাতারে হামলার ঘণ্টা খানেকের মধ্যেই ইসরায়েলের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয় তাদের পরবর্তী টার্গেট তুরস্ক। এমনকি মার্কিন বিশ্লেষক মিখাইল রুবিনও তুরস্ককে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। সেক্ষেত্রে শুধুমাত্র ন্যাটো মিত্রদের উপর নিরাপত্তা ইস্যুতে নির্ভর না করার পরামর্শ তার। ইসরায়েলের অনেক রাজনীতিবিদও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেন, আজ কাতার, আগামীতে তুরস্ক। মধ্যপ্রাচ্যে মূলত ইসরায়েল একাই তাদের রাজত্ব কায়েম করতে চায়। তবে তাদের এই উদ্দেশ্য হাসিলের পথে অন্যতম হুমকি মনে করা হয় মুসলিম দেশ তুরস্ককে। এছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ক্যারিজমেটিক নেতৃত্বকেও ভয় পায় এরা।
এরই মধ্যে গাজায় আগ্রাসনের প্রতিবাদে তেল আবিবের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আঙ্কারা। আর তুরস্ক ভালো করেই জানে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের সব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ছত্রছায়াতেই হচ্ছে। শুধু তাই নয়, কৌশলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে বারবার টেনে আনছে ইসরায়েল। এর জ্বলন্ত উদাহরণ ইরান ইসরায়েলের 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ। সে সময় ইরানের উপর ইসরায়েলের হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে উদ্বুদ্ধ করা হয় ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করতে। যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আধিপত্য বিস্তারের চেষ্টা করলেও তেল আবিবের পথ এখনও বহুদূর। যদিও তুরস্কের উপর ইসরায়েলের হামলার ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি আঙ্কারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। খাবার হাতে নিয়ে সড়কে দৌড়াচ্ছেন ওয়েটাররা, আর দুপাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন সারি সারি দর্শক। প্যারিসের সড়কে এমন দৃশ্য চোখে পড়ে বছর অন্তত একবার। ভোজনরসিক ফ্রেঞ্চদের এই উৎসব নিয়ে মাতামাতির শেষ নেই। অর্ণব প্রসাদের প্রতিবেদনে বিস্তারিত। ধরুন আপনি সকালের নাস্তার জন্য কোনো রেস্টুরেন্টে গেলেন, আপনার পছন্দ অনুযায়ী করলেন খাবার অর্ডার, কিন্তু ওয়েটার আপনাকে খাবার পরিবেশন না করে সেটি নিয়ে দৌড়াচ্ছেন। এটা দেখে কেউ বিরক্তও হচ্ছে না, বরং স্বাগত জানাচ্ছে তাদের। শুনতে অবাক ঠেকলেও ফ্রান্সের প্যারিসে ক্যাফেরেস নামে এমন একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতি বছর, যেখানে একটি ট্রেতে কফি, পানি ও প্যাডিস টাইপের একটি বিশেষ ফ্রেঞ্চ খাবার হাতে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে দৌড়ায় ওয়েটাররা। আর সড়কের দুই পাশে সারি সারি দর্শক করতালিতে তাদের উৎসাহ যোগায়। এবারের আয়োজনে অংশ নেন প্যারিসের বিভিন্ন রেস্টুরেন্টের অন্তত 100 জন ওয়েটার। প্রায় 3 কিলোমিটার জুড়ে খাবারের ট্রে সহ দৌড়ান তারা। ফ্রেঞ্চদের কাছে খাবারের গুরুত্ব সবসময় বেশি, আর কফিকে তারা তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মনে করে। এ কারণে ওয়েটারদের প্রতি ফ্রেঞ্চদের আলাদা আকর্ষণ থাকে। তাই প্রতি বছর অনুষ্ঠিত ওয়েটার দৌড় উৎসবকে দারুণ উপভোগ করে ফ্রান্সের মানুষ। C'est vraiment un moment de culture française, on met en valeur notre patrimoine. Le café à la parisienne, c'est quelque chose d'assez exceptionnel et qu'on voit qu'en France. প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ওয়েটাররাও। Ouais, si on a bien préparé quand même. On faisait tout le temps des cardio, après à la salle, tout le temps préparer ça. Donc voilà, un petit défi personnel et puis je me suis dit que ça pourrait être sympa. প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ফ্রান্সের কমার্স শাখার ডেপুটি মেয়র, জানান এর গুরুত্বের কথা। Les cafés, les bistrots, nos restaurants, notre gastronomie, c'est l'âme de Paris à l'international. C'est ce qui est repris dans le monde entier. প্যারিসে 1929 সাল থেকে পালিত হচ্ছে ওয়েটারদের এই দৌড় উৎসব। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, সফর সঙ্গে শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মাইলস্টোন ট্র্যাজেডির পরও শাহজালালের রানওয়ে ঘেঁষে নির্মিত হচ্ছে বহুতল ভবন, অনুমোদনে অনিয়মের অভিযোগ। যে একজন 10তলা প্ল্যান নিছে এসপার রুল, কিন্তু সে 12তলা করছে। আমার এসপার ড্রয়িং এটা হলো কিনা সেটা আমি দেখিনি। পোষ্য কোটা নিয়ে ইস্যুতে রাকসুর প্রচারণায় ভাটা, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা, আজ থেকে কমপ্লিট শাটডাউন শিক্ষকদের একাংশের। সংকট না থাকলেও ঊর্ধ্বমুখী ডলারের দর, আমদানি পণ্যে বাড়তি খরচ ক্রেতাদের, দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাবের শঙ্কা। ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনো ওইভাবে সুফলটা পাচ্ছে না। এবং ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে পর্তুগালের স্বীকৃতি, শুধু প্রতীকী নয়, ইসরায়েলিদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।